আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে এসআর সায়েন্স জোনে। আজ আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের নামটা হচ্ছে পদার্থের গঠন। আমরা এর আগের দুইটা ভিডিওতে এই অধ্যায়ের মোটামুটি প্রায় অধিকাংশ চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি অলরেডি। বাকি ছিল মাত্র এই কয়টা টপিক। এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, এই টপিকগুলোর নাম কি? ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, আইসোটোপ, পারমাণবিক ভর বা আণবিক ভর নির্ণয়, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে পারমাণবিক ভর নির্ণয়, আর পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস অর্থাৎ একটা মৌলের তো ইলেকট্রন থাকে নাকি, সেই ইলেকট্রন গুলো কিভাবে বিন্যাসিত হয় সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম পরমাণুতে পরমাণুতে এস, পি, ডি আর এফ এই উপস্তরগুলো থাকে। উপ শক্তি স্তর, এই উপশক্তি স্তরগুলো থাকে কি একটা পরমাণুর অরবিটালে। ঠিক আছে, একটা পরমাণুর এইগুলো হলো কিনা অরবিটাল বলা হয় এদের। অর্থাৎ এস, পি, ডি, এফ প্রত্যেকটা একটা একটা অরবিটাল বা উপশক্তি স্তর একটা পরমাণু। তো এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন কিভাবে বিন্যাসিত হবে সেটাই হচ্ছে এখন শেখার বিষয় আমাদের। তো এখানে আরেকটা কথা আগামী ক্লাসে বলছিলাম আমরা, যে এন প্লাস এল এর মানের উপর ডিপেন্ড করবে কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এইটার মান যার কম কম হলে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর যদি এইটার মান বেশি হয় তাহলে পরে প্রবেশ করবে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে এবং এন প্লাস এল এর যে একটা মান আছে সেই মানের উপর ডিপেন্ড করে কোন শক্তি স্তর কোন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, এই এল এর মান আমরা বলছিলাম যে এন সমান এল এর মান হচ্ছে এস এ হচ্ছে 0 এল এর মান। পিতে কি? পিতে হচ্ছে 1 এস পি, ডি তে হচ্ছে কি 2 আর এফ এ হচ্ছে 3। ঠিক আছে, এটা আমরা বলছিলাম আগামী ক্লাসে যে এল এর মান এল 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 এর মান এস উপস্তরে 0, পি উপস্তরে 1, ডি উপস্তরে 2 এবং এফ উপস্তরে 3। তো এখন এর জন্য একটা পর্যায় মনে রাখতে বলছিলাম, সেটা কেমন? যে এন এর মান যখন 1 তখন উপস্তর থাকবে একটা এবং সেটা হচ্ছে 1s, এবং এন এর মান যখন 2 1 এর পরে কত 2, তাহলে 2 তে কয়টা উপস্তর থাকবে? দুইটা। 2 মানে 2, সুতরাং দুইটা উপস্তর থাকবে। সেটাকে কি 2s আর 2p, অর্থাৎ এস থেকে শুরু হবে তারপরে যত পর্যন্ত যায়। এবার আর 3 তে কয়টা হবে? তিনটা। তিন যেহেতু সংখ্যায় কয়টা 1 2 3টা, সুতরাং তিনটে হবে। এস, পি আর ডি হবে। এস অর্থাৎ 3s, 3p, 3d, তারপরে কত হয় 4s, তাই না? এবার এবার যদি তুমি 4 নাও পূর্ণ সংখ্যা, তাহলে কি হয় 4s, 4p, 4d, 4f এরকম হয়। তাই তো তোমার 30 পর্যন্ত 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা কাজে লাগে এসএসসি লেভেলে। এসএসসি এবং এইচএসসি উভয় লেভেলেই 30 পর্যন্ত অধিকাংশ কাজে লাগে, তার বেশি সাধারণত যায় না, গেলেও খুবই কমই যায়। ঠিক আছে, তো তোমাদের বেসিক্যালি 30 পর্যন্ত যায়। তো 30 পর্যন্ত করতে হলে তোমার এই চারটার দরকার নেই, শুধু এই 4s পর্যন্ত হলেই হবে। তাহলে এটা মনে থাকবে যে 1 মানে শুধুমাত্র একটা উপস্তর এবং সেটা শুধু 1s, এবং 2 মানে দুইটা উপস্তর মানে 2s আর 2p, আর 3 মানে তিনটা উপস্তর 3s, 3p আর 3d, আর 4s মানে চারটা লাগবে আমাদের, একটাতে একটা নিয়েছি।
4s শুধু। ঠিক আছে, তো এখানে এই পর্যায়ে আমাদের ইলেকট্রন গুলো আগে প্রবেশ করবে। এখন কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। এখানে এর শক্তি সব থেকে কম, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, আর তারপরে এর। এর শক্তি সব থেকে বেশি এখানে 3d এর শক্তিটা। এটা কার আমরা কিসের হিসাব করব? n প্লাস l এর মান দ্বারা। এই মান দ্বারা nটা কি? n হলো এর আগের সংখ্যাটা, অর্থাৎ 1s এর আগের সংখ্যা কত? 1। 2s এর আগের সংখ্যা 2, 2p এর 2, 3s এর s এই 3, 3p এর 3। এগুলো হলো n এর মান। আর l এর মান কি? p এর জন্য কত? 1, d এর জন্য কত? 3, সরি 2, d এর জন্য কত? 2, তারপরে s এর জন্য কত? 0, p এর জন্য কত? 1। ঠিক আছে, তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন এখান থেকে এই n প্লাস l এর মান হিসাব করে তুমি যদি যার মানে n প্লাস l এর মান হিসাব করে দেখবা যে যারটা কম আসছে মানটা, যার মানটা কম আসছে n প্লাস l এর মান, তো তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাই তো? তাহলে এখন তুমি যদি এখানে দেখো যে আরেকটা বিষয় দেখতে হবে তোমাদের, এই 2p আর 3s, 2p আর 3s এর যদি আমরা শক্তিটা কাউন্ট করি, দেখো তো এখানে এখানে n এর মান কত হবে 2p এর ক্ষেত্রে? কিন্তু 2p এর ক্ষেত্রে 2p এর ক্ষেত্রে n এর মান কত? 2, আর l এর মান কত? 1, তার মানে কত হচ্ছে 3। আবার 3 আছে, 3 আছে, 3 আছে যদি হিসাব করি তাহলে n এর মান কত? 3, আর s অরবিটালে s এর মান কত? 0, তার মানে কত হচ্ছে? 3 হচ্ছে। তো তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে দুইটার শক্তি একই হয়ে গেছে। এক্ষেত্রে যার এই যে আগের এই n এর মানটা কম, তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। বুঝা গেছে? এরকম যদি শক্তি একই হয়ে যায়, শক্তি যদি একই হয়ে যায় তাহলে যার এই n এর মান কম, যার এই n এর মান কম, তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। বুঝা গেল? তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা কি? যে নিম্ন শক্তি স্তর থেকে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। এটা 1 নম্বর। আমরা নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর কিভাবে হিসাব করবো সেটা কিন্তু দেখিয়েছি। এই যে দেখো n প্লাস l এর মান দ্বারা। n প্লাস l এর মান, এটা উপশক্তি স্তর, ঠিক আছে? SPDF দ্বারা সাধারণত উপশক্তি স্তর বোঝায়। n প্লাস l এর মান একই হলে যার n এর মান ছোট, তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা যে কোনো একটা মৌল নিয়ে বেড়া, মৌল নিই, ধরো আমি নিচ্ছি তোমার কত নেব হচ্ছে অ্যালুমিনিয়ামে নিই ধরো। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাটা কত বলো তো? 13। তো পারমাণবিক সংখ্যা 13 মানে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। ঠিক আছে, আমরা আগামী দিন দেখছিলাম যে পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর তোমার হচ্ছে ওই প্রোটন সংখ্যা, এইগুলো সমান হয়, তাই না? তাহলে আমাদের এই ক্রমটা এখন লিখে নেব আমরা প্রথমে। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 13। তাহলে আমরা এখন লিখবো 1s। 1s ইলেকট্রন কয়টা ধরে সর্বোচ্চ? ইলেকট্রন কয়টা ধরে? 1s ইলেকট্রন ধরে, s এ ধরে সর্বোচ্চ 2টা, p তে ধরে সর্বোচ্চ 6টা, d তে ধরে সর্বোচ্চ 10টা, আর f এ ধরে সর্বোচ্চ 14টা। ঠিক আছে, এই ইলেকট্রন গুলো ধরে। তাহলে এই যে s এর আগে কত থাকলে এটা দেখার বিষয় না, s এ ধরবে 2টা, তাই এখানে 2 দিয়ে দিবা।
ঠিক আছে, অর্থাৎ এই এই মানে এক একটা শক্তি স্তর পূর্ণ হবে, পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এক একটা শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তার পরবর্তী শক্তি স্তর মানে পূর্ণ করে তারপরে শক্তি স্তর আবার যাবে। ঠিক আছে, তাহলে দেখো অনেস পূর্ণ হয়ে গেছে, কারণ এসে দুইটা ধরে দুইটা শেষ, তারপরে কারণ নিতে হবে 2, তাহলে 2s নাও, তাই না? তারপর 2s এ কয়টা, আমরা s অরবিটালে কয়টা ধরে, দুইটা ধরে, তাহলে এখানেও দুইটা ধরবে। তারপরে কি আছে, 2s এর পরে 2p, 2p তে কয়টা ধরে, 6টা ধরে, তাই তো? তাহলে কয়টা হয়েছে ইলেকট্রন গুণ, 2 আর 2 4, আর 6 হচ্ছে 10টা হলো। এখনো বাকি আছে কয়টা, 3টা, 10টা ইলেকট্রন চলে গেছে 2p পর্যন্ত। ঠিক আছে, এবার 2p তে মানে p তে তো 6টা ধরে, তাই 6 দিয়েছি, আর তো ধরছে না। তারপরে শক্তি স্তর নিতে হবে এবার, তারপরে শক্তি স্তর কত, তারপরে শক্তি স্তর হচ্ছে 3s, তাহলে এসে কয়টা ধরে, দুইটা ধরে, বসাই দাও। এবার ইলেকট্রন কাউন্ট করো, কত হচ্ছে, 10 আর 2 12 হচ্ছে, এখন একটা বাকি, তাহলে এই একটা কি হবে, তার পরবর্তী শক্তি স্তরে যাবে, মানে একটা শক্তি স্তর পূর্ণ করবে, করে তার পরবর্তী শক্তি স্তরে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে 3s এর পরে কি 3p, 3p তে কয়টা ইলেকট্রন আর বাকি আছে, একটা, সে একটা আমি এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার হলো বিষয়টা? এবারে দেখো, তুমি গুণে দেখো, 2 আর 2 4, আর 10 12 13, এভাবে। এবার যদি তুমি, এবার আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম যে নিয়মটা, সেটা একটু দেখবো। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। দেখো, ইলেকট্রন আমরা সাধারণত জানি যে একটা শক্তি স্তর পূর্ণ করে, মানে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে যাবে, এটা আমরা জানি। কিন্তু এই ডি, পি আর ডি অরবিটাল আছে না, পি আর ডি দুইটা অরবিটাল এই যে এখানে আছে, এসপিডিএফ, তার মধ্যে পি আর, অর্থাৎ প্রত্যেকটা অরবিটালই অর্ধপূর্ণ অবস্থায়, এরা অর্ধপূর্ণ অবস্থায় বা পূর্ণ অবস্থায় থাকলে বেশি স্থিতিশীল হয়। বুঝে গেল? অর্থাৎ পি আর ডি অরবিটাল অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকতে বেশি পছন্দ করে। তো তার জন্য কি করে, তার জন্য এদের যে নিম্ন শক্তি স্তর, সেখান থেকে ইলেকট্রনটা নিয়ে নেয়। ঠিক আছে, যেমন তাহলে এই যে পিতে কয়টা ধরে, 6টা, তাহলে 6 এর অর্ধেক কত, 6 অর্ধেক 3, মানে এটা হলো অর্ধপূর্ণ। আর পরিপূর্ণ কি, পরিপূর্ণ হলো 6টাই, এটা হলো পি অরবিটালের ক্ষেত্রে। তাহলে পি অরবিটালে 3 আর এই 6, ঠিক আছে। আর ডি অরবিটালে ইলেকট্রন কয়টা ধরে, 10টা, তার মানে অর্ধপূর্ণ কত, 5, আর পরিপূর্ণ কত, 10, মানে ডি অরবিটালে 5টা আর 10টা এই অবস্থায় বেশি স্থিতিশীল হয়, সেই জন্য ও চেষ্টা করে এই অবস্থায় আসার। বোঝা গেছে? সেজন্য চেষ্টা করে এই অবস্থায় আসার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের এই পিটা সাধারণত কাজে লাগে না, আমাদের কাজে লাগে হচ্ছে ডিটা। এই ডিটা হলো কাজে লাগে, অর্থাৎ ডি অরবিটালটাই আমাদের পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয়, পি অরবিটাল সাধারণত হয় না। ঠিক আছে, তোমাদের বইতে নেই পি অরবিটালটা অর্ধপূর্ণ হয়, এটা নেই। আচ্ছা, হলো ডি অরবিটাল, তো আমরা ডি অরবিটালটাই দেখবো। ঠিক আছে, তো এর ভিতরে আমাদের আছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত, 24 কিন্তু এর পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা যা, পারমাণবিক সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই। ঠিক আছে, তাহলে এখন ক্রোমিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কি হবে, 1s2, 2s2, তারপরে 1s এর দুইটা পূর্ণ করে, তারপর 2s এর দুইটা পূর্ণ করলো, তারপর 2s এর পর কত, 2p, 2p তে কয়টা থাকবে, 6টা, মানে হলো পি অরবিটালে থাকে হচ্ছে 6টা। তারপরে 3s, এ কয়টা থাকে, এস অরবিটালে তো দুইটা থাকে, 2, তাও হচ্ছে না, গুণে দেখো। তারপর 3p তে কয়টা, 6টা। এবার ইলেকট্রন কাউন্ট করো, কত হচ্ছে, 4 10,
12, 18টা হয়েছে, এখনো তোমার 24 পর্যন্ত লাগবে, তাই না? তাহলে 3s 3p, তারপরে কত, 3d, 3d আর হচ্ছে 4s। এখন এই 3d কেন আগে লিখলাম, কারণ এটা একটা ক্রম আছে, তাই আমরা যদি এই 3d আর 4s এর শক্তিটা কাউন্ট করি, তাহলে দেখো 3 প্লাস এল এর মান কত, এখানে এল এর মান হচ্ছে ডি অরবিটালে হচ্ছে 2, তারপর কত হচ্ছে 5, এখানে এন এর মান 4, আর হচ্ছে এল এর মান কত 0, তার মানে কত হচ্ছে 4। কার শক্তি বেশি? ডির শক্তি বেশি। কিন্তু দেখো তো, আমরা ওই যে একটা পর্যায় বলেছি, পর্যায়টা অবশ্যই তার মেনটেন করা লাগবে, মানে 3s 3p 3d, মানে 3 মানে 3টা থাকবে, 1টা 2টা 3টা আছে, তারপরেই তো 4, সেই জন্য 4। এই দেখো 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, মানে উল্টা পাল্টা হবে না, 1 এর পর 4 অথবা 2 এর পরে 4, এরকম হবে না, পর্যায়ক্রমে যাবে, যেমন 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4, এভাবে যাবে, সেই জন্য এটা পর্যায়টা মেনটেন করলো। এবার ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে তোমার, অরবিটালে ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, এই যে যার শক্তিটা কম তাতে আগে ইলেকট্রন দেয়া লাগবে, অর্থাৎ তোমার পূর্ণ করা লাগবে আগে হচ্ছে এস অরবিটালটা, কারণ এই 4s এ ইলেকট্রন মানে n প্লাস এল এর মানটা কম এই 3d এর থেকে, 3d এর থেকে 4s এ n প্লাস এল এর মান কম হওয়ার কারণে তোমার এই 4s টা আগে পূর্ণ করতে হবে, 4s টা পূর্ণ করে তারপরে তোমার এই 3d তে আসতে হবে। তাহলে এস এ কয়টা ধরে? এস এ ইলেকট্রন ধরে সর্বোচ্চ 2টা, বসিয়ে দাও। এবার কাউন্ট করো কত হচ্ছে, এই পর্যন্ত ছিল 18, আর এই দুই হচ্ছে 20, আর বাকি থেকে কয়টা, 4টা, সেই 4টা ডি অরবিটাল বসে যাবে। এস অরবিটাল পূর্ণ করার পরে তারপরে ডি অরবিটালে আসবে ইলেকট্রনটা, এটা মনে রাখবা, ঠিক আছে? এবার একটু তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে এই ডি অরবিটালে, ডি অরবিটাল প্রায় অর্ধপূর্ণের কাছাকাছি, কারণ ডি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ কত, সেটা 5 আর 10। তো ডি অরবিটাল যেরকম অর্ধপূর্ণের কাছাকাছি হয়, অর্থাৎ পূর্ণ হতে মাত্র একটা ইলেকট্রন বাকি থাকে, কি বললাম, ডি অরবিটাল পূর্ণ হতে, অর্ধপূর্ণ অথবা পূর্ণ হতে যদি একটা অরবিটাল বাকি থাকে, তাহলে ওর থেকে যে নিম্ন শক্তি সম্পন্ন তার থেকে ও একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে ওর থেকে নিম্ন শক্তি সম্পন্ন কে, এস। এই দেখো, এটার 5, এটা হচ্ছে 4, তাহলে এস এর কাছ থেকে, অর্থাৎ তার পরের অরবিটালে এই যে যার শক্তিটা কম, এখানে তো এগুলো তো পূর্ণ হয়ে গেছে, তারপরে তো এইটা আর এটা পূর্ণ হয়েছে, তাহলে ও কি করবে, ওর আগে যে শক্তি আছে ওর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে পূর্ণ হবে বা অর্ধপূর্ণ হবে, ঠিক আছে? তার মানে এই এস এর কাছ থেকে ওই একটা ইলেকট্রন নেবে, নিয়ে তাহলে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, এর কাছ থেকে সাথে একটা নিয়ে নিয়েছে, তাহলে 2 এর পরিবর্তে 1 হবে, এই যে ব্যতিক্রম হয়ে গেল কিন্তু এখানে, অর্থাৎ এস টা আগে পূর্ণ হওয়ার কথা ছিল, তারপরে ডি, কিন্তু ডি পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে বেশি পছন্দ করায় এস এর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে। এবার আমরা একটু যদি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দেখি, এটা তো ব্যতিক্রম, ব্যতিক্রম আরেকটা আছে, সেটা হচ্ছে কপার, সেটা তোমরা করবা, কপারটা তোমরা করো, হ্যাঁ, এটা একটু দেখবা, চেষ্টা করে দেখবা অবশ্যই। এবার যদি আর একটা ইলেকট্রন বিন্যাস দেখো, ইলেকট্রন বিন্যাসটা কার দেখাবো, আমি দেখাই ক্যালসিয়ামের। ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম না, আমি দেখা হলো ম্যাঙ্গানিজ, এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 25। তো পারমাণবিক সংখ্যা 25 মানে ইলেকট্রন সংখ্যাও 25। তো আমরা প্রথমে কি আছে, 1s, এতে কয়টা ইলেকট্রন থাকে, 2টা, তারপরে কত, 2s, কয়টা, 2টা, তারপরে 2s এর পরে কি আছে, 2p, 2p তে কয়টা, 6টা, কারণ p তে সর্বোচ্চ 6টা ধরে, তারপর 3 নিয়ে 3 আছে 3s, তারপরে 3p, 3d, শেষে আছে কি 4s। এটা তুমি পূর্ণ করতে করতে যাও, ঠিক আছে? এখানে 2টা, এখানে 2টা, এখানে 6টা, এসে আবার 2টা দাও, পিতে আবার 6টা দাও, এবার ইলেকট্রন কাউন্ট করো কয়টা হচ্ছে দেখো, 2 আর 2 4, আর 6 10, আর 2 12,
আচ্ছা হচ্ছে 18, 18টা হয়ে গেছে তোমার 25-এর ভিতরে। বাকি আছে কয়টা এখনো? বাকি আছে আমাদের এখনো, দেখো কয়টা, এখানে যদি আমি 2টা দিয়ে দিই, আর এখনো বাকি আছে তোমার 7টা। তো আমাদের এখানে কার শক্তিটা কম? ডি এর, এই 4D নাকি 4s এর? এই যেখানে আমরা দেখলাম যে 4s এর শক্তিটা কম, তাহলে তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এসে কয়টা ধরে ইলেকট্রন? 2টা, তাহলে এটা পূর্ণ হয়ে গেল, এস অরবিটাল পূর্ণ হয়ে গেল। তাহলে এবার কাউন্ট করে কয়টা হচ্ছে? এবার কিন্তু হচ্ছে আমাদের 20টা হয়ে গেছে। বাকি আছে কয়টা? 5টা। সেই 5টা অরবিটাল তার মানে পরে যে শক্তি সম্পন্ন, তারপরে শক্তি সম্পন্ন কি? ডি অরবিটাল। ঠিক আছে, ডি অরবিটাল প্রবেশ করবে। এখানে কয়টা ইলেকট্রন ধরবে? 5টা। শেষ। তো এই ছিল আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে মোটামুটি আলোচনা। এবার আসছে আইসোটোপ। আইসোটোপটা হচ্ছে আইসোটোপ আইসোটোপ শেষে কি আছে বলো তো? প্রোটন আছে, পি আছে না? তার মানে এটা দ্বারা মনে রাখবে, আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান। কি সংখ্যা সমান? প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান মানে কি? প্রোটন সংখ্যা সমান আর কি আছে? ইলেকট্রন সংখ্যাও সমান, এবং আরেকটা কি আছে? পারমাণবিক সংখ্যাও সমান। ঠিক আছে, তার মানে আইসোটোপ মানে শেষের প দিয়ে মনে রাখবো প্রোটন সংখ্যা সমান। এবার প্রোটন সংখ্যা সমান মানে ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা সমান মানে হচ্ছে পারমাণবিক সংখ্যাও সমান। ঠিক আছে, পারমাণবিক সংখ্যাও সমান তার। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে আমরা বলবো যে যে মৌলের, ঠিক আছে, মানে আইসোটোপ কাদের হবে? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা সমান, তাদেরকে বলবো আমরা আইসোটোপ। ঠিক আছে, তাহলে আইসোটোপ কি? যাদের প্রোটন সংখ্যা সমান, তাদেরকে বলবো আমরা আইসোটোপ। যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, তাদেরকে বলবো আইসোটোপ। এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হলো আইসোটোন, আইসোটোন শেষে কি আছে বলো? দন্তন্য আছে। তার মানে নিউট্রন সংখ্যা সমান। ঠিক আছে, নিউট্রন সংখ্যা সমান হলে, তাহলে যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটোন। শেষে দন্তান্ন তাই, শেষে পতাই, কিন্তু এটা মনে রাখবা, এটা হলো মনে রাখার কৌশল। এবার আরেকটা হচ্ছে আইসো বার। আইসো বার, সে কি আছে? বার, বার মানে ভর, মনে রাখবো, বার মানে ভর। আইসো বার মানে আইসো ভর। ঠিক আছে, তার মানে যাদের ভর সংখ্যা সমান হবে, ভর সংখ্যা সমান হবে। তাহলে যে সকল মৌলের ভর সংখ্যা সমান তাদেরকে বলবো আইসো বার। যে সকল সংখ্যা নিউটন সংখ্যা সমান তাদেরকে বলবো আইসোটোন। আর যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে বলবো আইসোটোপ। তো আইসোটোপ এখন এই যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু হচ্ছে 7টা। হাইড্রোজেনের আইসোটোপ মানে কি? তার ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা সবই সমান থাকবে, প্রোটন সংখ্যা সমান থাকবে। 1 2 3 4 5 6 7 এভাবে চলে গেছে। হ্যাঁ, তাহলে সব ভর সংখ্যা কি সমান? এরও এক, সরি এটা পারমাণবিক সংখ্যা, এরও এক বা প্রোটন সংখ্যা, এরও এক, এরও এক, এরও এক। সবার পারমাণবিক যে সংখ্যাটা অথবা প্রোটন সংখ্যাটা সব সমান। ঠিক আছে, উপরে থাকে কি? ভর সংখ্যা। এর ভর 1, এর 2, এর 3, এর 4, এর 5, এর 6, এর 7। ঠিক আছে, তাহলে তুমি যদি লক্ষ্য করো, এই যে নিচে নিচে যারা থাকে তারা হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো নিচের এই প্রত্যেকটাই সমান, দেখো সবই এক। এখানেও এক, এখানেও এক, এখানেও এক, এখানেও এক, এখানেও এক। তার মানে এরা পরস্পর কি? সব সব হচ্ছে আইসোটোপ। ঠিক আছে, এবার আমরা পারমাণবিক ভর বা আণবিক ভর নির্ণয়টা শিখব। দেখো, এই পারমাণবিক ভর নির্ণয়ের বা আণবিক ভর, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু একই।
পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে কোন মৌলের ভর কোন মৌলের একটি পরমাণুর ভর কোন মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বনের পারমাণবিক ভরের 1/12 অংশ। কার্বনের পারমাণবিক ভরের 1/12 অংশ। এই কার্বনের এই পারমাণবিক ভরের 1/12 অংশ, এটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, এটা কিন্তু ফিক্সড, এটা মনে রাখলে সব থেকে সুবিধা হয় বেশি। এটার একটা মান আছে, এটার মান কত? 1.66 × 10⁻24 গ্রাম। এর যে মান সেটা কত? এর যে মান 1.66 × 10⁻24 গ্রাম। অর্থাৎ কার্বনের পারমাণবিক ভরের 1/12 অংশ সমান কি লিখবো আমরা? 1.66 × 10⁻24। এবার কোন একটা মৌলের মৌলের একটি পরমাণুর ভর, ঠিক আছে, এইটা তোমার প্রশ্নে দেয়া থাকবে। এখন এই পারমাণবিক ভর নির্ণয়ের যে বিষয়টা আছে, একটি পরমাণুর ভর কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে, তারপর পরমাণুর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, সেটা আমরা অধ্যায় 6-এ শিখবো। এই অধ্যায়ে মূলত আমাদের ওই বিষয়টা জানার দরকার নাই, তো ওই বিষয়টা আমরা পরে আলোচনা করবো। এখানে তোমার এটা মনে করো প্রশ্নের পরীক্ষায় দেয়া থাকবে, ঠিক আছে, কোন মৌলের একটি পরমাণুর ভর তোমার দেয়া থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে নির্ণয় করে নিতে হবে। সেটা আমরা 6 অধ্যায়তে শিখবো। বুঝা গেল? কয় অধ্যায়? 6 অধ্যায়। তো দেখো, আমাদের ধরো অ্যালুমিনিয়াম বলে একটা পরমাণু আছে বা মৌল আছে। অ্যালুমিনিয়াম মৌলের একটি পরমাণুর ভর হচ্ছে, অ্যালুমিনিয়াম যে পরমাণুটা আছে তার অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 × 10⁻23 গ্রাম। এটা কার ভর? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? 4.482 × 10⁻23 গ্রাম। এবার এখান থেকে তুমি নির্ণয় করবে কি পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা না, কিন্তু পারমাণবিক সংখ্যা। এই ধরো অ্যালুমিনিয়াম এখানে যেটা থাকে সেটা হলো পারমাণবিক সংখ্যা, আর এখানে যেটা থাকে সেটা কি? এটা হলো 26। অ্যালুমিনিয়াম 26 কি 27 হবে? 27। ঠিক আছে, তাহলে এই দেখো, সাধারণত এই ভর সংখ্যাটা তোমার এই যে পারমাণবিক সংখ্যার ডাবলের থেকে একটু বেশি হয় বা ডাবল হয়। ঠিক আছে, কি বললাম? এই যে পারমাণবিক ভরটা এই উপরে যে থাকে সেটা কিন্তু পারমাণবিক ভর, আর নিচে যেটা থাকে সেটা হলো পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যার ডাবলের থেকে একটু বেশি বা পারমাণবিক ভরের সমান হয়, মানে ওর ডাবলের সমান হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর তোমাদের সবচেয়ে ভালো হয় 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে এদের পারমাণবিক সংখ্যা প্লাস হচ্ছে তোমার ভর সংখ্যা মানে কি? উপরের এইটা, এই দুইটা মুখস্থ করে রাখা। এই দুইটা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে, অনেক সুবিধা হবে। এইগুলো মুখস্থ করবে অবশ্যই। 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে তার পারমাণবিক সংখ্যা প্লাস ভর সংখ্যা দুইটাই মুখস্থ করবা। তাহলে দেখো, আমরা জাস্ট এখন নির্ণয় করে দেখবো যে পারমাণবিক ভর বা এই যে ভর একই কিন্তু বিষয়, অর্থাৎ উপরেরটা নির্ণয় করবো আমরা অ্যালুমিনিয়ামের। তাহলে সূত্র কি? কোন মৌলের একটি পরমাণুর ভর। তাহলে তুমি যখন অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর নির্ণয় করবা তখন তার একটি পরমাণুর ভর কত? এটা। আর ভাগ করতে হবে কি? কার্বনের পারমাণবিক ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে, অর্থাৎ এই পারমাণবিক ভর চলে আসবে কার? অ্যালুমিনিয়ামের। তাহলে লিখবে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর সমান কি লিখবো? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর
ভর ডিভাইডেড বাই কার্বনের ভরের, পারমাণবিক ভরের বা ভরের একই কথা, ভরের 1/12 অংশ। তাহলে এই অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত আছে? 4.482 × 10⁻⁻23। ভাগ করবা কত দ্বারা? ভাগ করবা কার্বনের ভরের 1/12 অংশ, এটা কত? এর মানটা কিন্তু ফিক্সড, 1.66 × 10⁻⁻24 গ্রাম। এখানেও গ্রাম, এখানেও গ্রাম, তো এই গ্রাম গ্রাম কেটে যাবে, তাই না? তাহলে দেখো গ্রাম গ্রাম কাটবে না, সরি, এটা না দিয়েই ভালো। এখন একটু খেয়াল করো এখানে। তাহলে এখন যদি তুমি এইটাকে এইটা দ্বারা ভাগ করো, তাহলে রেজাল্ট আসবে মানে 27। কত আসবে? 27 আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের, এই দেখো এর সাথে মিলে গেছে কিন্তু। রেজাল্ট কত আসবে? 27 আসবে। তুমি ক্যালকুলেটরে চাপো, দেখবে 27 আসবে। কার সাথে মিলে গেছে না? তো এইভাবেই কিন্তু আমাদের এই পারমাণবিক মানে কোন একটা মৌলের পারমাণবিক ভরটা হিসাব করা হয়। ঠিক আছে, তো এটা মনে রাখবা একটা বিষয়। আর আছে একটা কি আছে, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে পারমাণবিক ভর নির্ণয়। এখন আমরা একটু আগে দেখে আসলাম একটা মৌলের একাধিক আইসোটোপ থাকে, যেমন হাইড্রোজেনের কয়টা আইসোটোপ ছিল? 7টা আইসোটোপ ছিল। তেমনি আমাদের ধরো কপার, তাই না? কপারের 2টা আইসোটোপ আছে। কপার, মনে করো কপারের 2টা আইসোটোপ, একটা হলো 63 কপার, আর একটা হলো কপার 65। হ্যাঁ, এর উপরে দিয়েছি, তার মানে কি? এটা কি? এটা হলো ভর সংখ্যা তার মানে 63 ভর বিশিষ্ট একটা কপার আর 65 ভর বিশিষ্ট একটা কপার, 2টা কপার, এই 2টা পরস্পরের কি আইসোটোপ, কিন্তু এদের প্রোটন সংখ্যা কিন্তু সমান। এই 29, এরও হচ্ছে 29। দেখো দুইটার প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তো যাদের এই প্রোটন সংখ্যা সমান হয় তারা কি হয়? আইসোটোপ। তো মনে করো এইটা প্রকৃতিতে আছে হচ্ছে, এটা প্রকৃতিতে আছে 75% ধরো, আর এইটা আছে তোমার 25%। ঠিক আছে, এই দেখো তাহলে এই পার্সেন্ট মানে কি? শতকরা কিন্তু। তাহলে কিন্তু কি বলা হচ্ছে? আইসোটোপের শতকরা পরিমাণ, মানে 2টা আইসোটোপ আছে, কি কি? কপার 63 এবং কপার 65। এদের আবার শতকরা পরিমাণ আছে, তাই না? আইসোটোপ আছে, এদের শতকরা পরিমাণ আছে। তাহলে এই দুইটা হলো আইসোটোপ, এদের মানে শতকরা পরিমাণ কত? এইটা আর এইটা, তাই তো? এখন এইটা থেকে আমাদের এখানে পারমাণবিক ভরটা নির্ণয় করতে হবে এদের। ঠিক আছে, এদের পারমাণবিক ভরটা কত সেটা নির্ণয় করতে হবে। যেহেতু 2টা পারমাণবিক ভর আছে, একটা হলো 63 এবং একটা হলো 65, তো এদের অরিজিনাল পারমাণবিক ভর কোনটা সেইটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এরকম আইসোটোপের, এই 2টা আইসোটোপের আমরা এখন এই পার্সেন্টেজ দেওয়া আছে, তো এখান থেকে আমরা নির্ণয় করব কি? এখান থেকে নির্ণয় করব আমরা পারমাণবিক ভর। তো এই পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এর একটা সূত্র আছে এরকম শতকরা থেকে। ঠিক আছে, এই শতকরা থেকে এদের একটা সূত্র আছে কি? আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর একই বিষয় কিন্তু। পারমাণবিক ভর সমান লিখবো কি? লিখবো m × p প্লাস n × q ডিভাইডেড বাই 100। ঠিক আছে, কি লিখবো? m × p প্লাস n × q ডিভাইডেড বাই 100। এখন mটা কি? mটা হলো তার যে এই যে ভরটা আছে, মানে তুমি ধরো এই কপার 63 নিবা, তাহলে এই এমটা হলো এই 63 আর এই এনটা হলো এই 65। বুঝা গেল? এমটা কি 63 আর এমটা কি 65। অর্থাৎ এম এর পরিচয় হচ্ছে প্রথম মৌলের ভর, আর এনটা হলো দ্বিতীয় মৌলের ভর। প্রথম মৌলের ভর 63, দ্বিতীয় মৌলের ভর হচ্ছে 65। তাহলে এমটা কি? এমটা হলো প্রথম মৌলের ভর, আর এনটা কি? দ্বিতীয় মৌলের ভর। মানে 2টা আইসোটোপ, তো এদের আইসোটোপ বললেই ভালো হয়, যে প্রথম আইসোটোপের ভর আর এনটা হলো দ্বিতীয় আইসোটোপের ভর। আর পিটা কি? পিটা হলো পার্সেন্টেজ সংখ্যা, অর্থাৎ কত পার্সেন্ট আছে সেইটা। এখানে
যে কপার 63 আছে সেটা কত পার্সেন্ট? 75। তার মানে এই পি এর মান হচ্ছে 75, আবার কিউ এর মান কত হয়? 25। তাহলে একটু দেখো, আমরা যখন এটা নির্ণয় করব তখন এই কপারের ক্ষেত্রে হিসাব করো। কপারের এখানে লেখো শুধু একটা কথা, কপারের আপেক্ষিক পারমাণবিক ভর এর সূত্র কি? সূত্র হলো এইটা, বসালাম। বসানোর পরে এখানে এম বলছি প্রথম যে আইসোটোপটা তার যে ভর সংখ্যা সেটা, তাহলে কত? সেটা 63 ইনটু পি এর মান কত বলো তো? এখানে 75, কারণ আছে হলো 75%, তাই প্লাস এন এর মান কত দেখো? এন এর মান মানে দ্বিতীয় আইসোটোপের ভর 65 ইনটু কিউ এর মান কত? 25% আছে, তাই 25 ডিভাইড বাই 100। তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে 63.5 আছে। কত আসে? 63.5 আসে। সো এইটাই হচ্ছে তার আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর। এখন বলতে পারো আপনার এটা কিভাবে মনে আছে? এটা আমার আগে থেকে মুখস্থ করা আছে, ঠিক আছে? যে 1 থেকে 30 পর্যন্ত এই যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা মুখস্থ করতে বললাম, এটা তো এমনি এমনি বলিনি, এটা সবারই দরকার। সেই জন্য অবশ্যই মুখস্থ করে ফেলবে এটা, বুঝলে? যদি মুখস্থ করতে পারো তাহলে এটা তোমরা এমনি পারবা, আর এটা আসে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে? এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা কি 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 পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়, ঠিক আছে? যেমন তোমার কোনো একটা যৌগ আছে না, যে কোনো একটা যৌগ ধরো, যে কোনো যৌগ, সেই যৌগের ধরো তুমি কি নিবা? তুমি নিবা ধরো H2O, পানি নিলে। তো এই পানির তোমার আণবিক ভর নির্ণয়ের প্রয়োজন হবে অনেক ক্ষেত্রে, আণবিক ভর নির্ণয়ের প্রয়োজন হবে। তো সেটা তুমি কিভাবে করবা? তুমি এর পারমাণবিক সংখ্যা নিবা। তুমি প্রথমে হাইড্রোজেন খেয়াল করো, হাইড্রোজেনের পারমাণবিক যে ভর, সেই ভর সংখ্যা নিবা, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, কিন্তু হাইড্রোজেনের এরকম থাকে, হাইড্রোজেন 1 তার মানে পারমাণবিক ভর সংখ্যা কত? পারমাণবিক ভর সংখ্যা হলো 1। তো তুমি এর জায়গায় 1 দিবা, দেওয়ার পরে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন, তাই 2 দিবা। যোগ মানে প্রথম যে মৌল সেটা কি ছিল? হাইড্রোজেন, তার আমাদের পারমাণবিক ভর হিসাব শেষ। পারমাণবিক ভর থেকে আণবিক ভর যেহেতু নির্ণয় করছি, তার মানে তার এই আণবিক ভর নির্ণয়ের কাজটা শেষ। এর বাকি আছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক যে ভর সংখ্যা সেটা হলো তোমার 16, ঠিক আছে? অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, 8 এর ডাবল কত? 16, ঠিক আছে? সাধারণত ডাবল হয় বা ডাবলের থেকে একটু বেশি হয়, বললাম তো যে পারমাণবিক সংখ্যা থেকে এই যে ভর সংখ্যাটা, এটা ডাবলের থেকে একটু বেশি বা একটু ওর সমান হয়, ঠিক আছে? তাহলে দেখো এর অক্সিজেনের কয়টা? একটাই পরমাণু আছে, কিন্তু এখানে কিন্তু 1, 2 এরকম নেই। এখানে যেরকম 2 ছিল তাই এর ভর সংখ্যাকে 2 দ্বারা গুণ করেছে। এখানে কি 2 আর 3 আছে বা এরকম কোনো সংখ্যা আছে? নেই কিন্তু। তার মানে প্লাস তার পরের যে মৌল তার পারমাণবিক ভর সংখ্যা, এর যদি তুমি এই দুটো যোগ করো তাহলে কত হয়? 18। এটাই কিন্তু আণবিক ভর, বুঝা গেল? এবার তুমি যদি নির্ণয় করো H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের নাম, তাহলে এই অ্যাসিডে দেখো তো হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা কত? ভর সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যা নয়। পারমাণবিক সংখ্যা মানে নিচেরটা নয়, উপরেরটা। আণবিক ভর মানে উপরেরটা নিয়ে কাজ করতে হবে আমাদের। তাহলে এখানে হাইড্রোজেনের কত? 1। তাহলে 1 কয়টা আছে? 2টা আছে, তাই 2 দ্বিগুণ করো। হাইড্রোজেনের কাজ শেষ। এবার কে? সালফার। তাহলে প্লাস দাও। সালফার কয়টা আছে? একটা। সালফারের পারমাণবিক ভর সংখ্যা কত? সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, ভর সংখ্যা হচ্ছে 32। একটু কম হতে পারে কিন্তু মাঝে মাঝে, একটু কম অথবা বেশি অথবা সমান হবে, এটা মনে রাখবে। তাহলে কত? 32 সালফারের। তাহলে এখানে লেখো সালফার 32 কয়টা আছে? একটা। তাহলে 1 দ্বারা তো গুণ করা লাগে না। সালফার কয়টা আছে? একটা না? এখানে হাইড্রোজেন ছিল 2টা, সালফার একটা, অক্সিজেন কয়টা? 4টা। তাহলে অক্সিজেনের প্লাস দাও, প্লাস অক্সিজেনের ভর সংখ্যা কত? অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে তোমার 16, কয়টা আছে? 4টা, তাই 4 দ্বারা গুণ।
তো এইগুলো যদি তুমি গুণ করো তাহলে দেখবা, গুণ করে যদি যোগ করো 2 একে 2 প্লাস 32 প্লাস 4 কত হয়, 4 424, 424 4 একে 4 6, তাহলে দেখবা যে এখানে আসছে হলো 98। বোঝা গেছে কত আসছে? 98 আসছে। তো এই যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সবাই ভালোভাবে পড়বা আর কি, আর ভালোভাবে বুঝবা। একটা বিষয় যখন পড়বা সেই বেসিকটা একেবারে ক্লিয়ার করে নিবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? এই বিষয়গুলো তুমি যখন জানতে পারবা, ফিল করতে পারবা, তখন তোমার একটা পড়তে একটা ভালো লাগা কাজ করবে। আর তুমি যদি ফিল না করতে পারো তোমার পড়তে ভালো লাগবে না বিষয়টা। তো সবাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। যদি একবারে না বোঝো আরেকবার একটু পিছাই দিয়ে দেখে নিবা। আর আমি কিন্তু এমন ভাবে বুঝাই দিচ্ছি যে খুবই ভালোভাবে বুঝাই দিচ্ছি, কিন্তু একদম পুরো ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমাদের দায়িত্ব থাকবে শুধু একটু মনোযোগী হওয়া, একটু শিখে নেওয়া, এই আর কি। টোটাল 3টা পার্ট দিয়েছি, এই 3টা পার্টে কিন্তু আমরা এই অধ্যায়টা শেষ করে দিয়েছি। তো তোমরা, তোমাদের কাজ থাকবে এই অধ্যায়টা এবার ভালোভাবে রিভিশন করে নেওয়া। ঠিক আছে? আর এরপরে আমরা আরো যে অধ্যায়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে ধীরে ধীরে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।